হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মৌসুমি শেয়ার্স। আজ আমি এনেছি প্রতিদিনকার মতনই এমন একটা রান্না যেটা বানানো যেমন সহজ, খেতে ততটাই সুস্বাদু। চিংড়ি মাছ আমরা অল্প বিস্তর সকলেই খেতে ভালোবাসি। আর এই চিংড়ি মাছের সাথে যে সমস্ত সবজির খুব ভালো মেলবন্ধন আছে তাদের মধ্যে একটা হলো এই ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স চিংড়ি বা ভিন্ডি চিংড়ি বা ভেন্ডি চিংড়ি যে নামেই রাখুন না কেন, এর অসাধারণ স্বাদ নিয়ে কিন্তু কোনো দ্বিমত হবে না। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা চটপট রেসিপিটা দেখে নিই। আজকের রেসিপির জন্যে আমি 150 গ্রাম মানে 150 গ্রাম চিংড়ি মাছ ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর নুন হলুদ মাখিয়ে মিনিট 20 জন্য এটাকে আমি ম্যারিনেট করতে দেবো। নিয়েছি 300 গ্রাম কচি ঢ্যাঁড়স, এগুলোকে জলে ভালোভাবে রগড়ে রগড়ে ধুয়ে আমি টুকরো করে নিয়েছি। চেষ্টা করবেন ঢ্যাঁড়সের টুকরোগুলো একটু বড় রাখার। আর এখানে আছে আন্দাজ 450 থেকে 500 গ্রাম আলু, যেগুলো আমি টুকরো করে ধুয়ে নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি একটা বড় তেজপাতা, যেটা 2 টুকরো করে নিয়েছি। আছে 1 টুকরো ছোট দারচিনি, একটা গোটা শুকনো লঙ্কা, সামান্য একটুখানি 5 ফোড়ন, আছে একটা মাঝারি সাইজের পেঁয়াজ, এটাকে আমি মিক্সিতে বেটে নেবো। আর আছে 1 টেবিল চামচ আদা রসুন বাটা। ঢ্যাঁড়সের তরকারিতে খুব বেশি আদা রসুন বাটা কিন্তু ভালো লাগে না, কিন্তু আজকের রেসিপিতে আমাদের এই রিকোয়ারমেন্টটা লাগছেই। এখানে প্রথমে আমি একটা কড়াইয়ে রাইস ব্র্যান অয়েল গরম করে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে আগে ভেজে নেব। ঢ্যাঁড়স চিংড়িতে নর্মালি দেশি চিংড়ি দিয়েই সব থেকে ভালো স্বাদ আসে, তবে সবসময় দেশি চিংড়িটা পাওয়া যায় না। আর ছোট্ট যেগুলো কুচো চিংড়ি সেগুলোর থেকে একটু যেগুলো বড় সাইজের সেগুলোতেই সব থেকে ভালো টেস্টটা আসে। তবে যদি না পাওয়া যায় তখন তো এই চিংড়ি ছাড়া আপাতত গতি নেই। সেক্ষেত্রে এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ করে নিন, আর বেল আইকনটা অলে সিলেক্ট করবেন, না হলে কিন্তু সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনি পাবেন না। ওই কড়াইয়ে পরিমাণ মতন সর্ষের তেল গরম করে আমরা ঢ্যাঁড়সগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। এই সময় সামান্য নুন আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে ঢ্যাঁড়সগুলোকে ভাজবো, তাহলে ঢ্যাঁড়সের মধ্যে যে লালা ভাবটা থাকে সেটা অনেকটাই কেটে যাবে। যাদের পরিবারে এমন মানুষ থাকে যারা ঢ্যাঁড়সের লালা ভাবের জন্য ঢ্যাঁড়সটা খেতে একদমই ভালোবাসেন না, তারা যদি এইভাবে একটু নুন আর হলুদ দিয়ে ঢ্যাঁড়সটাকে খুব সুন্দর করে ভেজে তারপর তরকারিতে দেন, তাহলে দেখবেন তরকারিতে ঢ্যাঁড়সের লালা ভাবটা আসবে না। কড়াইয়ে আবার সর্ষের তেল দিয়ে গরম করে তাতে আমি আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেবো, একদম নরম করে ভাজবো। আর এই সময় একদমই লবণ দিচ্ছি না, কারণ লবণ দিয়ে ভাজলে যখন জলে দিয়ে আলুগুলোকে ফোটাবো তখন ভালোভাবে সেদ্ধ নাও হতে পারে, আর স্বাদটাও খুব একটা ভালো হবে না। এরপর অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা সামান্য একটু চিড়ে দিয়েছি। দিলাম 5 ফোড়ন আর ছোট 1 টুকরো দারচিনি। এরপর মশলাগুলোকে আমরা একটু ভেজে নেব, লঙ্কাটাকে চেপে চেপে। আর বাকি মশলাগুলোকে সামান্য নাড়াচাড়া করে আমরা মোটামুটি আধ মিনিটের জন্য ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত লঙ্কাটা বেশ ভাজা ভাজা হয়ে যায় আর মশলা থেকে একটা সুন্দর গন্ধ আসে। যখন ভালো একটা ফ্লেভার আসবে তখন এখানে আমরা দিয়ে দেবো তেজপাতা। এরপর পেঁয়াজ বাটাটা দিয়ে কষিয়ে নেব। মিক্সিতে যেটুকু লেগেছিল মশলা সেটাকেও আমি একটু ধুয়ে এখানে জল দিয়ে দিয়েছি। এরপর খুব সুন্দর করে পেঁয়াজটাকে আমরা কষে নেব, যতক্ষণ না পর্যন্ত একদম শুকিয়ে যাচ্ছে, ব্রাউন হয়ে যাচ্ছে ততক্ষণ। এখানে আমি দিলাম সামান্য একটু চিনি, যাতে পেঁয়াজটা ভাজার সময় একটা ভালো ব্রাউন কালার তৈরি হয়। এরপর পেঁয়াজটাকে আমরা ভাজবো এভাবে সমানে নেড়ে নেড়ে, আর ধার থেকে যে মশলাগুলো এগুলো আমরা টেনে টেনে মাঝখানে নামিয়ে নিয়ে আসবো, যাতে পুড়ে না যায়। এটাকে একদম শুকনো করে দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত একদম শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে আমরা কষিয়ে নেব। দেখুন পেঁয়াজ বাটাটা একদম শুকিয়ে গেছে। এরপর এখানে আমরা দেবো আদা রসুন বাটা। এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। তেলটা নেওয়া একটু কম হয়ে গেছে, মানে আমাকে আরও একটু তেল অ্যাড করতে হবে। এরকম সমস্যা কিন্তু আমাদের প্রায়শই হয়ে থাকে, আপনাদেরও হতে পারে। বেশি হলে তো কোনো অসুবিধাই নেই, তুলে দেওয়া যায়, কিন্তু কম হলে এইভাবে মশলাটাকে এক পাশে সরিয়ে কড়াইয়ে যেটা পরিষ্কার জায়গা সেখানে আমরা তেলটা দিয়ে গরম করে নেব। এই সময় কড়াইটা যথেষ্ট গরম আছে, তাই খুব তাড়াতাড়ি তেলটা গরম হয়ে যাবে। তেলের কাঁচা গন্ধটা চলে গেলেই এটাকে আমরা মশলার সাথে মিশিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1.5 চা চামচ হলুদ গুঁড়ো,
আর পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো। এরপর সামান্য জল দিয়ে আমরা মশলাটাকে 1 থেকে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভালোভাবে কষিয়ে নেব। দিলাম পরিমাণ মতন লবণ। এরপর ভেজে রাখা আলু, ঢ্যাঁড়স আর চিংড়ি মাছ মশলার সাথে মিশিয়ে আমরা মিডিয়াম ফ্লেমে আরও 2 মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত তরকারি থেকে একটা খুব সুন্দর গন্ধ আসছে আর মশলার সাথে সব কিছু খুব সুন্দরভাবে কোট হয়ে যাচ্ছে। এখানে আমি দিচ্ছি 1 চা চামচ টমেটো সস। এটাকে আমার আজকের রান্নার সিক্রেট ইনগ্রেডিয়েন্টও বলতে পারেন, কারণ ঢ্যাঁড়সের তরকারিতে সামান্য একটু টমেটো সস দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। যদি কখনো দিয়ে না থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আর আমার মনে হয় যে ঢ্যাঁড়স রান্নায় যদি খুবই সহজে স্বাদ পরিবর্তন করার কোনো পদ্ধতি থাকে তাহলে সেটা হলো দুটো। 1 হলো ম্যাগি মশলা আর 2 হলো এই টমেটো সস। দিয়ে দিলাম পরিমাণ মতন জল আর 1/2 চা চামচ মতন চিনি। এই চিনিটা শুধুমাত্র স্বাদের ব্যালেন্স করার জন্য দেওয়া হচ্ছে, মানে এতে কোনো আলাদা করে মিষ্টতা অ্যাড হবে না। এমন হবে না যে তরকারিটা মিষ্টি মিষ্টি লাগবে। তবে যদি মিষ্টি মানে চিনি একদমই না খান তাহলে অবশ্যই স্কিপ করতে পারেন। তরকারি খুব ভালো মতন ফুটে গেছে। এরপর এটাকে আমরা ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 5 থেকে 7 মিনিটের জন্য রান্না হতে দেবো, যতক্ষণ না পর্যন্ত আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্তই। এরপর 1/4 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলেই তৈরি আমাদের আজকের রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানানোর অনুরোধ রইল। যদি আজকের ভিডিওটা একটুও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা। আপনি যদি আমার সাবস্ক্রাইবার হন তাহলে অবশ্যই জানেন যে আমি প্রতি বুধবার নতুন নতুন ভিডিও পোস্ট করে থাকি, আর কখনো কখনো সপ্তাহে একটার বেশি ভিডিও আমি পোস্ট করি। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন মৌসুমি শেয়ারস, আর বেল আইকনটা অলে সিলেক্ট করে প্রেস করতে ভুলবেন না। বেল আইকনটা অলে সিলেক্ট না করার জন্য আমার অনেক সাবস্ক্রাইবার আমার ভিডিওর কোনো নোটিফিকেশন পান না। তো দেখা হচ্ছে পরের বুধবার আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।